গুড আফটারনুন। আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা পরমাণুর গঠন ও পর্যায় সারণী এই দুটি অধ্যায়ের উপরে সংক্ষিপ্ত একটা আলোচনা করব। পরমাণুর গঠন ও পর্যায় সারণী এই দুটো অধ্যায় যদি খুব মন দিয়ে ভালো করে বুঝে নাও, মোটামুটি তোমাদের পরমাণুর গঠন ক্লাস 8 থেকে শুরু হয়ে গেছে বেশ ভালো করেই। তো সেখান থেকে যদি ভালো করে এটাকে পড়ে নাও, তাহলে দেখবে রসায়ন বিষয়টি খুব মজা করে খুব ভালোবেসে পড়তে পারবে। অতএব আমি সংক্ষিপ্ত আলোচনা করব যে পরমাণুর গঠনটাই বা কী আর পর্যায় সারণীটাই বা কী। সেখান থেকে আমি এটা বিশাল ব্যাপার আর কি। তো সেখান থেকে আমি সামান্য একটু অংশ দুটি জায়গা থেকে তুলে নিয়ে আলোচনা করব। প্রথমে আসছি যে পরমাণু কাকে বলে। পরমাণু কাকে বলে? পরমাণু কাকে বলে? 1808 খ্রিস্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন একটা পরমাণু তত্ত্ব প্রকাশ করেছিলেন। আমি পরমাণু তত্ত্বের প্রকাশটাতে যাচ্ছি না, এটা তোমরা বইতে পেয়ে যাবে কী কী লেখা ছিল। সেখান থেকে আমি যেটুকু বলছি যে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, এবং তার মধ্যে ওই মৌলটির সমস্ত ধর্ম বর্তমান থাকে, আর হচ্ছে পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে এইগুলো হচ্ছে মুখ্য ব্যাপার, যে পরমাণু হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। পরমাণুর মধ্যে পরবর্তীকালে দেখা গেছে যে পরমাণুর মধ্যে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এরকম অনেক কণা আছে। আমরা ক্লাস 10 পর্যন্ত মুখ্যত প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন নিয়েই আমরা আলোচনা করি। পরমাণুর দুটো অংশ, একটা হচ্ছে পরমাণুর কেন্দ্র। পরমাণুর দুটো অংশ, পরমাণু নিরেট নয়। আমি যদি ধরে নিই এটা পরমাণু, একটা পরমাণু বড় করে আমাকে করতে হচ্ছে, পরমাণু মোটেই এত বড় নয়, তার একটা কেন্দ্র আছে। এই কেন্দ্রটাকে বলা হয় কেন্দ্রক, কেন্দ্রক বা নিউক্লিয়াস। কেন্দ্রক বা নিউক্লিয়াস, নিউক্লিয়াস। এখানে কি আছে না, এখানে আছে প্রোটন এবং নিউট্রন, দুটো কণিকা আছে, প্রোটন এবং নিউট্রন। এখানে তাহলে আছে কি না, প্রোটন এবং নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন, ধরে না প্রোটন আর নিউট্রন আছে। তাহলে পরমাণুর কেন্দ্রে কে কে থাকে? প্রোটন আর নিউট্রন। এবার হচ্ছে কি যে এই ইলেকট্রনগুলো তাহলে কোথায় থাকে? আরও একটা কণিকা আমি বলছি, প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন, মুখ্যত এই তিনটের কথাই বলবো। প্রোটন আর নিউট্রন থাকে পরমাণুর কেন্দ্রে, আর ইলেকট্রনগুলো কি করে? পরমাণুর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে, এরকম 7টা কক্ষপথ আছে, কক্ষপথগুলোর নাম দেওয়া হয়েছে কে, এল, এম, এন, ও, পি, টি। এই 7টা কক্ষপথ আছে। এই কক্ষপথে ইলেকট্রনগুলো 2n² সূত্র অনুযায়ী ঘুরতে থাকে। এটা ধরে নিলাম কে কক্ষপথ। কিভাবে ঘুরে না, 2n² সূত্র কে কক্ষপথ। এখানে আমি আরেকটা মাধ্যমে করে দিলাম, এটা হচ্ছে, এটা যদি কে কক্ষপথ হয়, এটা এল কক্ষপথ, এটা কে কক্ষপথ, এটা এল কক্ষপথ, এটা এম কক্ষপথ, এইভাবে কক্ষপথগুলো আছে। সেখানে ইলেকট্রনগুলো, কক্ষপথ মানে তো একটা বাউন্ডারি, এভাবে কিছু টানা নেই, কিছু কল্পনা। তো এই কক্ষপথগুলো, বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো 2n² সূত্র অনুযায়ী ঘুরছে। তাহলে এনটা এখানে কি না, এনটা হচ্ছে কক্ষপথের সংখ্যা। কে কক্ষপথে এন এর মান হচ্ছে 1, এল কক্ষপথে এন এর মান 2, এম কক্ষপথে 3, 4, 5, 6, 7 এরকম মান দেওয়া হয়েছে। তাহলে আমি এখানটা মুছে দিচ্ছি, যে তাহলে বোঝা গেল কেন্দ্রতে প্রোটন আর নিউট্রন বসে আছে, আর ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে 2n² সূত্র অনুযায়ী তারা ঘুরছে। তাহলে কে কক্ষপথে এন এর মান 1, তাহলে 2n² এর মান কত হবে না, 2n² এর মান হবে কত না, 2 × 1², তার মানে 2। এখানে কত, 2 × 2² মানে হচ্ছে 8। এখানে কত, 2 × 3² মানে হচ্ছে 18। এখানে কত, 2 × 4² মানে হচ্ছে 32। এখন এখানে তাহলে 2 × 5², 6², 7² তাই কি হবে? সেখানে বলা হচ্ছে না, যে না, এরপরে 32-এর বেশি কিন্তু আর হবে না, ইলেকট্রন সংখ্যা 32-এই সীমাবদ্ধ। বোঝা গেছে? এটা হচ্ছে যে 32-এর বেশি 2 × 5² করে, কিন্তু 5 × 5 = 25, 25 × 2 = 50, সেটা কিন্তু নয়।
তাহলে এইভাবে ইলেকট্রনগুলো 2n² সূত্র অনুযায়ী বিভিন্ন কক্ষপথে ঘুরতে পারে। এটা মানে কি সর্বাধিক ইলেকট্রন সংখ্যা। দুটো থাকতেও পারে, একটা থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু কখনোই কিন্তু 2-এর বেশি থাকবে না। ঠিক একইভাবে দ্বিতীয় কক্ষপথে 8টা থাকতে পারে, 7টা থাকতে পারে, মানে 8 ম্যাক্সিমাম, 8-এর বেশি থাকবে না। এইভাবে কিন্তু ইলেকট্রনগুলো সজ্জিত হয়ে থাকে। এটা গেল। আর কি না, প্রোটন দিয়ে আমরা কি করতে পারি, কেন্দ্রের প্রোটন সংখ্যাটা নির্ধারণ করে দেয়। প্রোটনটা নির্ধারণ করে যে মৌলটা কি মৌল। যদি বলি প্রোটন সংখ্যা 8, তাহলে মৌলটা হচ্ছে অক্সিজেন। মানে প্রোটন সংখ্যাটাই বলে দেয় যে মৌলটা কি। এই প্রোটন সংখ্যাটা হচ্ছে কি বলা হয়, পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা দেখে আমরা জানতে পারি যে ওই মৌলটা কি মৌল। তার মানে আমাকে জানতে হবে এগুলো, যে কার পারমাণবিক সংখ্যা কত। আর কেন্দ্রের প্রোটন আর নিউট্রনের যে যোগফল, প্রোটন প্লাস নিউট্রন, কেন্দ্রের প্রোটন আছে নিউট্রন আছে, তাহলে প্রোটন আর নিউট্রনের যোগফলটাকে বলা হয় ভর সংখ্যা। প্রোটন আর নিউট্রনের যোগফল হচ্ছে ভর সংখ্যা। এই ভর সংখ্যা থেকে আমরা আইসোটোপ ব্যাপারটা জানতে পারি। তাহলে এগুলো ধীরে ধীরে জানতে পারবে। কিন্তু এই কেন্দ্রের প্রোটন সংখ্যা যদি 8টা হয়, আমি কি বলেছি না, কেন্দ্রে এবার বলে দেওয়া হচ্ছে যতগুলো প্রোটন থাকবে বাইরে বিভিন্ন কক্ষপথে মোট ইলেকট্রনের সংখ্যা হবে ঠিক ততগুলো। যদি অক্সিজেনের কেন্দ্রে 8টা প্রোটন থাকে, তাহলে অক্সিজেনের নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে মোট 8টি ইলেকট্রন থাকবে। যদি ওখানে 8টা প্রোটন থাকে, তাহলে পরমাণুতে যদি এখানে 8টা প্রোটন আছে, তাই পরমাণু বিভিন্ন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে 8টা ইলেকট্রন ম্যাক্সিমাম তারা ঘুরতে পারে। বোঝা গেছে? এরপর আমরা যাই যে প্রোটন, নিউট্রন আর ইলেকট্রনের সম্বন্ধে আমরা একটু যাই। প্রোটন হচ্ছে ধনাত্মক ধর্মী, এ হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কণিকা। নিউট্রন হচ্ছে কি, নিউট্রন সে হচ্ছে নিস্তড়িত। নিউট্রনের কোনো আধান নেই, জিরো। নিউট্রনের কোনো আধান নেই, সে ধনাত্মক নয় ঋণাত্মক নয়। আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক ধর্মী। তাহলে কি বললাম, তাহলে কেন্দ্রটা কি হয়ে বসে আছে, ধনাত্মক হয়ে বসে আছে, কারণ কেন্দ্রে প্রোটন আর নিউট্রন আছে। প্রোটন ধনাত্মক, নিউট্রনের কোনো আধান নেই, তাহলে কেন্দ্রটা হচ্ছে ধনাত্মক ধর্মী। আর ইলেকট্রনগুলো হচ্ছে ঋণাত্মক ধর্মী, প্রত্যেকটা ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক ধর্মী। তাহলে কি হচ্ছে, ইলেকট্রনের সংখ্যাও 8। এবার প্রোটনের আধানরা, যেহেতু ধনাত্মক ধর্মী যত আধান থাকবে, ইলেকট্রন সে ঋণাত্মক ধর্মী, তারও আধান আছে। তাহলে এই দুটো আধানের মান কিন্তু সমান। এটা হচ্ছে কত, 1.602 × 10⁻⁻19 কুলম্ব। এটা হচ্ছে আধানের একক। এগুলো ধীরে ধীরে পড়তে পড়বে। 1.0602 × 10⁻19 কুলম্ব। প্রোটন হচ্ছে ধনাত্মক, তাহলে এই ধনাত্মক আধান। আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক। আধানের পরিমাণ এটাই, একটা ইলেকট্রনের আধান হচ্ছে 1.602 × 10⁻19 কুলম্ব। তাহলে দেখো দুটোই এ প্লাস ও মাইনাস কিন্তু পরিমাণ সমান। তাহলে এখানে যদি 5টা প্রোটন থাকে, তাহলে 5 × এটা মোট আধান। এখানে 5টা ইলেকট্রনই থাকবে, 5 × এটা মাইনাস এটা। তাহলে কি হয়ে যাচ্ছে, দুটোর রেজাল্ট কি হয়ে যাচ্ছে, 0। একটা প্রোটন হলো এটা তার আধান, একটা ইলেকট্রন থাকলে আধান এইটা, তাহলে রেজাল্ট কি, কেটে যাবে তো। তাহলে পরমাণু নিজে হচ্ছে নিস্তড়িত, পরমাণুর কোনো আধান নেই। কেন না, পরমাণুর কেন্দ্রে যতগুলো প্রোটন থাকে, ঠিক নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে মোট ইলেকট্রনের সংখ্যা ততগুলি। এবং প্রোটন আর নিউট্রন আধান কিন্তু একই, প্রোটন ধনাত্মক ধর্মী আর ইলেকট্রন ঋণাত্মক ধর্মী, তাই পরমাণুর কোনো আধান নেই। বোঝা যাচ্ছে, তাহলে পরমাণু নিস্তড়িত। এরপরে আমি যাচ্ছি, এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি তো জানলাম, তাতে আমার কি পড়াশোনায় কি সহজ হবে, কেন রসায়নটা পড়তে ভালো লাগবে, কেন, তা আমি কী করে সহজে করতে পারবো। সেই সহজে কি করে করতে পারবে, তার জন্য আমি একটা পথ, আমি একটা নয়, এটাই পথটা কি শর্টকাট একটা পথ আমরা বলি। সেটা হচ্ছে কি, যে তাহলে প্রথম একদম আমি তাহলে এখানটা মুছে দিচ্ছি, তোমরা দেখে একদিন নিয়ে এসো মানে কী হচ্ছে না হচ্ছে। এবার আমি দেখে লিখছি, সেটা হচ্ছে কি, 1 থেকে 20 পর্যন্ত পরমাণু ক্রমাঙ্ক মানে পরমাণুর সংখ্যা। এটা কিন্তু পরমাণু ক্রমাঙ্ক মানে হচ্ছে পরমাণুর প্রোটন সংখ্যা, পরমাণুর মধ্যে অবস্থিত প্রোটন সংখ্যা, সেটা হচ্ছে 1। তাহলে প্রোটন কটা আছে, একটা আছে, ইলেকট্রন একটা আছে, প্রোটন 1 আছে। তার হচ্ছে কি, প্রোটন সংখ্যা হচ্ছে
প্রোটন সংখ্যা, প্রোটন হচ্ছে একটি, তাহলে ইলেকট্রন কত? একটি। এখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু অংশগ্রহণ করে, পরমাণুর কোন জায়গাটা অংশগ্রহণ করে? না, পরমাণুর ইলেকট্রনগুলো, বাইরের কক্ষের ইলেকট্রনগুলো কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1। আমি যদি বলি এটা হাইড্রোজেন, তো বলা হয়েছে, আমি এবার বললাম হিলিয়াম, তাহলে তার পরমাণু ক্রমাঙ্ক কত? 2। তার মানে প্রোটন সংখ্যা 2, ইলেকট্রন সংখ্যা 2। এইবার আমাকে লিখতে হবে যে ইলেকট্রনগুলো বলেছে আমাকে সজ্জিত হয়ে আছে, তাহলে ইলেকট্রন বিন্যাস জানতে হবে। ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে কিভাবে আছে সেটা তো জানতে হবে। তাহলে ইলেকট্রন বিন্যাস হচ্ছে একটা আছে, একটাই, কে কক্ষপথে একটা আছে, একটাই আছে। এর ইলেকট্রন বিন্যাস কি? 2, কারণ কে কক্ষপথে ম্যাক্সিমাম 2n² সূত্র অনুযায়ী দুটো ইলেকট্রন থাকতে পারে, তাহলে 2। এখানে ম্যাক্সিমাম 8টা থাকতে পারে, তাহলে এখানে 2। তারপর হচ্ছে লিথিয়াম, লিথিয়ামের প্রোটন সংখ্যা 3। এটা আমার আগে একটি ভিডিওতে আছে, তোমরা দেখে নিতে পারো। প্রোটন সংখ্যা 3, ইলেকট্রন সংখ্যা 3। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কী হবে? কে, এন, এন, এন। আমি 4টে কক্ষপথ এখানে লিখছি। তাহলে এটা 2 এসে থাকতে পারে না প্রথম কক্ষপথে, তাহলে এর ইলেকট্রন বিন্যাস হবে 2 আর 1, এন, এন, এন। তাহলে প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 1টি। লিথিয়ামের পর কি? বেরিলিয়াম 4। তার ইলেকট্রন বিন্যাস কি? না, ইলেকট্রনও 4, তাহলে 2 আর 2। বোঝা গেছে? বেরিলিয়াম। বোরন, বোরনের ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা 5, ইলেকট্রন সংখ্যা 5, তাহলে 5। এখানে ইলেকট্রন বিন্যাস হবে 2 আর সরি, এখানে 2 2, হ্যাঁ 2 3, 5। বোরনের পর কি? কার্বন, কার্বন 6, এখানেও 6, এখানেও 6, তাহলে কি হলো? না, এটা হচ্ছে 2 4। কার্বনের পর কি আছে? নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। আচ্ছা, এইবার হচ্ছে তাহলে এখানে এটাও 7, এটাও 7, এইভাবে যাবে। তাহলে এখানে কত হবে? 2 5। বোঝা গেছে? তাহলে যাচ্ছে কি, এটা কত দূর পর্যন্ত যাবে? 8 পর্যন্ত যাবে। তাহলে আমি এবার ওপরটা একটু মুছে দিয়ে করছি, করে দিয়ে আমি তারপর বলবো। তাহলে এখানে এবার আমি যাচ্ছি, এটা দিয়ে আমি কন্টিনিউশন এটা লিখছি না। ফ্লোরিন ছিল, অক্সিজেনের হয়েছে কত? নাইট্রোজেনের পর অক্সিজেন, অক্সিজেন হচ্ছে 8। তাহলে কত হবে? এটা 8, এটাও 8, তাহলে এটা হবে 2 আর 6। নাইট্রোজেনের পর অক্সিজেন হয়েছে, আবার ফ্লোরিন, ফ্লোরিন হচ্ছে 9। তাহলে এখানেও 9, ইলেকট্রন সংখ্যাও 9, প্রোটন সংখ্যাও 9, তাহলে ইলেকট্রন বিন্যাস হবে 2 7। তাই তো? এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস 2 7। আর ফ্লোরিনের পর হচ্ছে নিয়ন 10। তাহলে কি হবে? প্রোটন 10, ইলেকট্রন 10, তাহলে এটা হবে 2 আর 8। ঠিক আছে, এরপর আমি যাচ্ছি, কে আসে না, তারপর সোডিয়াম আছে। আমি আবার বলছি, একটি ভিডিওতে এই সংখ্যাগুলোকে আমি লিখেছিলাম যে পরপর মৌলগুলোকে বলা হয়েছিল, সেখানে এখানে হচ্ছে 11, এখানেও 11। তাহলে এখন তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে? না, দ্বিতীয় কক্ষপথে আমরা দেখেছি 2n² সূত্র অনুযায়ী, 2n² সূত্র অনুযায়ী 2 × 2² 8, 8-এর বেশি থাকতে পারে না। তাহলে পরবর্তী ইলেকট্রনটা যাবে পরের কক্ষপথে, তাই ইলেকট্রন বিন্যাস হবে 2 8 1। আচ্ছা, এরপরে আমি এখানটা একটু মুছে দিচ্ছি, দিয়ে তাহলে আমি এরপরে, ঠিক আছে, এরপরেটা আমি পরেতে যাব, কিন্তু এখান থেকে আমার জেনে কী হবে? আমি ইলেকট্রন বিন্যাস লিখলাম, ইলেকট্রন বিন্যাস জানলাম, তাহলে আমার এটা কী কাজে লাগবে? হ্যাঁ, কাজে লাগবে। কী কাজে লাগবে? এটা হচ্ছে আমার কে কক্ষপথ, এটা হচ্ছে এ কক্ষপথ, এটা ছিল কে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ। এই কক্ষপথ তো আছে, সরি, এটাকে উপরে বলে দিই, কে, এল, এন। পরেরগুলো আমি 20 পর্যন্ত লিখবো, তাহলে বা তোমরা নিজেরা লিখে করে নেবে, আমি বলে দেবো। তাহলে 2, এখানে হচ্ছে 2 8, সরি, এটা 2 আর 8, 10 হচ্ছে 2 আর 8, এটা হচ্ছে 2 8 11, তাই তো? ওখানে নিয়ম 10, তাহলে 2 আর 8 10 হয়ে গেছে। সোডিয়াম হচ্ছে 2 8, যেহেতু দ্বিতীয় কক্ষপথে 8-এর বেশি থাকতে পারে না, তাই এখানে 1 গেল। এখন এইটা জেনে আমি কি করব? জেনে কি করতে পারবো? দেখো, এইখানে আমি দেখতে পাচ্ছি, দেখবে তোমরা যখন পড়ো, ধাতু অধাতু চ্যাপ্টারে আমি বলেছিলাম, আমি পরে আলোচনা করব। ধাতু অধাতুগুলো যে সোডিয়াম ধাতু, ম্যাগনেসিয়াম ধাতু, কিন্তু অক্সিজেন অধাতু, তাই আমি বুঝবো কী করে? আমি মুখস্থ করবো? না, মুখস্থ করবো না।
আমি এই ইলেকট্রন বিন্যাস লেখাটাকে আমাকে প্র্যাকটিস করে শিখে নিতে হবে। আমি তাহলে কী করব না, আমাকে এখানে দেখো হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেনটা মুছে গেছে, এক 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 এবং এখানে ছিল এক, তাই তো? এটা কে কক্ষপথ, এটা এই কক্ষপথ। তাহলে এবার হচ্ছে কি যে হাইড্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হচ্ছে এক। এখান থেকে আমি কি জানতে পারবো সে ধাতু না অধাতু, এটা জানতে পারবো। আর তার যোজ্যতা বের করতে পারবো, যোজ্যতা কাকে বলে না, একটা মৌলের অন্য একটা মৌলের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতাকেই বলা হয় যোজ্যতা। তাহলে যোজ্যতা আমাকে জানতে হবে যৌগ তৈরি করতে গেলে, তাহলে যৌগের সংকেত লিখতে গেলে আমাকে যোজ্যতা জানতেই হবে। তাহলে এইখানে বলা হচ্ছে কি, যখন এই এক থাকলে শেষ কক্ষে, তো একটাই কক্ষ এক। আমার আরেকটা আমি দিচ্ছি, লিথিয়াম হচ্ছে ধাতু। দেখবে তোমরা যেখানে ধাতুর উদাহরণ দেওয়া আছে সেখানে লিথিয়ামকে বলা হচ্ছে ধাতু, এটা হচ্ছে ধাতু। বেরিলিয়ামও দেখবে বইতে দেওয়া রয়েছে ধাতু। অ্যালুমিনিয়াম, বোরন কিন্তু ধাতু নয়, এটা অধাতু বা আরেকটু উঁচু ক্লাসে দেখবে এটাকে বলা হয় ধাতু কল্প। কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন এরা হচ্ছে অধাতু, এরা অধাতু, নাইট্রোজেন অধাতু, অক্সিজেন অধাতু। এখানে ফ্লুরিন এ অধাতু, এগুলো তোমরা বইতে দেখেছো। নিয়ন হচ্ছে এখানে, যেমন হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌল মানে কারা, যারা রাসায়নিক বিক্রিয়ায় সহজে অংশগ্রহণ করতে চায় না, তাদের বলে নিষ্ক্রিয় মৌল। এই হাইড্রোজেন হচ্ছে অধাতু। আমি ভালো করে তোমাদের বলে দিচ্ছি, এটা কি করে মনে রাখবে। আর নিয়ন হচ্ছে নিষ্ক্রিয় মৌল। তাহলে আবার প্রশ্ন হতে পারে যে সেইটা মুখস্থ করতেই হচ্ছে না, মুখস্থ করছি না। সোডিয়াম ধাতু তোমরা জানো, বইতেই দেখেছো। তাহলে দেখো যারা ধাতু, এ ধাতু, এর শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে, একটি। এ ধাতু, এর শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে, দুটি। এ ধাতু, এর শেষ কক্ষে কটা আছে, ইলেকট্রন আছে একটি। এরপরে আমরা যাবো, তখনও দেখতে পাবে তাই। তাহলে শেষ কক্ষে যদি একটি বা দুটি ইলেকট্রন থাকে তাহলে সে হবে ধাতু। ইলেকট্রন বিন্যাস লিখে যদি দেখো শেষ কক্ষে একটি বা দুটি ইলেকট্রন আছে তাহলে সে হবে ধাতু। আমি ইলেকট্রন বিন্যাস লিখেই বলে দিতে পারবো সে ধাতু না অধাতু। আর যদি এই তিনটা একটু কনফিউজিং, তিন কখনো কখনো ধাতু হয়, কখনো কখনো অধাতু হয়। আর 4, 5, 6, 7 থাকলে, 4 থেকে 7 থাকলে সে হয় অধাতু। এখন তোমাদের প্রশ্ন হতে পারে হাইড্রোজেনের তো একটি আছে, হ্যাঁ এটা ব্যতিক্রম। কিছু কিছু ব্যতিক্রম সব জায়গাতেই আছে, ব্যতিক্রম আছে বলেই রুলটাকে প্রমাণ করা যায় আর কি। তাহলে এখানে হচ্ছে হাইড্রোজেন হচ্ছে অধাতু, এটা ব্যতিক্রম। আর না হলে একটি বা দুটি ইলেকট্রন থাকলে তারা ধাতু হয় সাধারণত। আর 4 থেকে 7 থাকলে অধাতু হয়। আর নিষ্ক্রিয় মৌল কারা হবে না, প্রথম কক্ষপথে দুটোই থাকতে পারে, দুটোই আছে, তাহলে সেই নিষ্ক্রিয় মৌল। দ্বিতীয় কক্ষপথে আমরা দেখেছি কটা থাকতে পারে, 8টা থাকতে পারে, 8টাই আছে, তাহলে সে হচ্ছে নিষ্ক্রিয় মৌল। বোঝা গেল? আচ্ছা, এরপর তোমরা সোডিয়াম থেকে নিজেরাই, সোডিয়ামটা এখানে লিখেছিলাম আমি, ম্যাগনেসিয়াম, এবার নিজেরা বলো। তাহলে এইটা কিন্তু মনে রাখবে, শেষ কক্ষের ইলেকট্রন, এটা কিন্তু যদি একটি বা দুটি থাকে সে হবে ধাতু। আর 4, 5, 6, 7 থাকলে অধাতু। তিনটা কনফিউজিং, মানে এখানে সন্দেহ আছে আর কি, এটা ও হয় ব্যতিক্রম, এটা হাইড্রোজেন ব্যতিক্রম, হাইড্রোজেন অধাতু। এবার যে আমি সোডিয়াম বলেছি, সোডিয়ামটা একবার লিখলাম, সোডিয়াম হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি ইলেকট্রন সংখ্যা। তাহলে ইলেকট্রন বিন্যাস কি, 2, 8, 1। ম্যাগনেসিয়াম কত, 12, তাহলে 2, 8, 2। অ্যালুমিনিয়াম হচ্ছে 13, তাহলে 2, 8, 3। আমি এখানটা এবার মুছে দিচ্ছি, এইখানটা আমি রেখে দিলাম, তোমরা দেখে বলতে পারবে। অ্যালুমিনিয়ামের পর হচ্ছে সিলিকন, এগুলো তোমাদের জানতে হবে। 2, 8, 4। সিলিকনের পর ফসফরাস 15, 2, 8, 5। ফসফরাসের পর সালফার 16, 2, 8, 6। সালফারের পর ক্লোরিন 17, 2, 8, 7। ক্লোরিনের পর আর্গন 18, 2, 8, 8। পটাশিয়াম 19, 2, 8, 9। আর ক্যালসিয়াম 20, 2, 8, সরি এখানে 2, 8, 9 নয়, তোমাদের মনে হতে পারে 2, 8, 9, 2, 8, 9 নয়। এখানে একটা বলা হচ্ছে যে শেষ কক্ষতে কখনই 8-এর বেশি ইলেকট্রন থাকবে না। যেটা শেষ কক্ষ তাতে 8-এর বেশি ইলেকট্রন থাকবে না। তাহলে এখানে 8 হয়ে গেছে, তাহলে 8 রাখতে হলো আমাকে।
তারপরে একটা গেল এখানে। তাহলে আমি যদি এখানে লিখি 2 8 9, 2 8 9 লিখি, তাহলে সেটা কাটা। তাহলে কী হবে না, ওখানে নিয়মগুলো বলা আছে, এগুলো তো অনেক এক্সপেরিমেন্ট করে অনেক পরীক্ষা নিরীক্ষা করে বলা হয়। তাহলে এখানে কিন্তু 8-এর বেশি থাকবে না, এখানে 8। পটাশিয়ামের ক্ষেত্রে 2 8 8 1, আর ক্যালসিয়ামের ক্ষেত্রে 2 8 8 2 হয়েছে। তাহলে এইবার দেখো ধাতুর মধ্যে কী পড়ে গেল, ধাতুর মধ্যে পড়ে গেল, তাহলে কী হয়ে গেল এখানে, এখানে একটি ইলেকট্রন এ ধাতু, আমি মেটাল লিখে দিচ্ছি, এখানে একটি ইলেকট্রন এ ধাতু 3, এখানে কিন্তু ওখানে যেমন হচ্ছিল অধাতু, এ কিন্তু ধাতু। 14 4 অধাতু নন মেটাল, 15 নন মেটাল, 16 নন মেটাল, 17 নন মেটাল, 18 দেখো এই আর শেষ কক্ষে 8টা ইলেকট্রন আছে, অতএব সে এক্ষেত্রে হয়ে যাচ্ছে নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌল, আর্গন হচ্ছে নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয়। এ হচ্ছে 1 আছে ধাতু, এ হচ্ছে মেটাল, এ হচ্ছে মেটাল। তাহলে তোমাদের কাজ হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা লিখবে, লিখে দেখবে শেষ কক্ষে যদি একটি বা দুটি ইলেকট্রন থাকে তারা হবে ধাতু, 3 থাকলে কখনো ধাতু কখনো অধাতু, বা ওটা ধাতু কল্পও বলা হয়। আর 4 থেকে 7 থাকলে তারা হবে অধাতু। আর 1 থেকে 20 পর্যন্ত মৌলের ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে এখানে শেষ কক্ষে হিলিয়াম আছে, একটি নিষ্ক্রিয় মৌল, তার ইলেকট্রন বিন্যাস 2। হিলিয়ামের পর নিয়ন আছে 10 2 8, আর্গন আছে 2 8 8, এরা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। আর পটাশিয়াম হচ্ছে একটি আছে তাই ধাতু, আর ক্যালসিয়াম হচ্ছে দুটি আছে তার সেও ধাতু। তাহলে আমি ইলেকট্রন বিন্যাস থেকে ধাতু অধাতু চিনতে পারবো। আচ্ছা, এর পরের ভিডিওতে আমি যাচ্ছি যে আমরা যোজ্যতাগুলো কী করে বের করব। ইলেকট্রন বিন্যাসটা বোর্ডটা খুবই ক্লান্তি হয়ে গেছে, তাই আমি ইলেকট্রন বিন্যাস দিয়ে আবার শুরু করব পরের ভিডিওটি। সেখানে দেখবো আমি